তারেক রহমান ক্ষমতায় থাকবে না, পতন শুরু হয়ে গিয়েছে। তারেক রহমানের যখন পতন হবে তখন আইসা মায়া কান্না করে লাভ হবে না। লন্ডন থেকে একজন বাংলাদেশে এসে ছাত্রদল যুবদলের সন্ত্রাসী বাহিনীকে উস্কে দিয়ে বললেন, আমি হলাম বাংলাদেশের এই গণ অভ্যুত্থানের মাস্টার মাইন্ড। সেই সময়কালীন 5 তারিখে তারেক রহমান বাংলাদেশে ছিল না। এদেশের সর্বস্তরের জনগণ রাজপথে নেমে গণ অভ্যুত্থান করেছে, তার কারণে আপনারা আজকে ক্ষমতায় এসেছে। কার উসিলায় সিন্নি খাইলি, মোল্লা চিনলি না। ঐতিহাসিক 5 আগস্টে বিএনপির সমস্ত রহস্য ফাঁস হয়ে পুরো জাতির সামনে বিএনপি ধরা খেয়ে তারপরে জামাত এনসিপির কাছে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়ে পিছু হতে বাধ্য হল। এর চাইতে লজ্জার আর কিছু থাকতে পারে না একটা ক্ষমতাসীন দলের জন্য। ইনস্ট্যান্ট প্রতিবাদের মুখে ক্ষমা চাইতে বাধ্য হলো। 27 বছর বয়সে মুক্তিযুদ্ধ করেছি, এখন 82 বছর বয়সে আরেকটা করব বাংলাদেশের জন্য। বাংলাদেশের জনগণের শাসন গণতন্ত্র চিরস্থায়ী করে যাব আমরা। রক্ত দিয়েছি এই দেশের জন্য, যুদ্ধে আহত হয়েছিলাম 1971 সালে। এই ধরনের বাংলাদেশ দেখার জন্য নয়। খেলা ঘুরিয়ে দিলেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট, মারলেন শক্ত চাপ। দর্শক, আজ গণঅভ্যুত্থান দিবসের সরকারি প্রোগ্রামে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। সেই পরিস্থিতিকে চমৎকারভাবে সামাল দিয়েছেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। আসসালামু আলাইকুম দর্শক, বাংলাদেশ ভাইরাল নিউজের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট জানতে যারা এই ভিডিওটিতে ক্লিক করেছেন তাদের সবাইকে বলবো আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন, কারণ এই ভিডিওটিতে এমন কিছু তথ্য বা তথ্য শেয়ার করা হয়েছে যা জানলে আপনারা অবাক হবেন। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখে নিয়েছেন এবং আশা করি দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন আর কথা বাড়াবো না, একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। ঐতিহাসিক 5 আগস্টে বিএনপির সমস্ত রহস্য ফাঁস হয়ে পুরো জাতির সামনে বিএনপি ধরা খেয়ে তারপরে জামাত এনসিপির কাছে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়ে পিছু হতে বাধ্য হল। এর চাইতে লজ্জার আর কিছু থাকতে পারে না একটা ক্ষমতাসীন দলের জন্য। ইনস্ট্যান্ট প্রতিবাদের মুখে ক্ষমা চাইতে বাধ্য হলো। দর্শক, ইতিহাস বিকৃতি করতে যে বিএনপি যে হাতে নাতে ধরা পড়লো, তাতে একদিকে বাংলাদেশের ভারপ্রাপ্ত মহামান্য রাষ্ট্রপতি তিনি নিজেই ভৎসনা করেছেন। তিনি নিজেই বলেছেন যে আবু সাইদের ছবি নাই, এটা কিসের ডকুমেন্টারি। দর্শক, তার চেয়ে বড় বিষয় যে বিএনপি যে আসলে গিরগিটি পল্টিবাস এবং সুসময় আসলে দুঃসময়ের ইতিহাস ভুলে যায়, তার হাতে নাতে একটা প্রমাণ দেখাবো। দর্শক, বিএনপির অফিসিয়াল পেজ বিএনপির শত্রু। দর্শক, 3 আগস্ট 2024-এ বিএনপি লাইভ ভিডিও প্রচার করেছে, টেলিকাস্ট করেছে। ক্যাপশন, শহীদ মিনার থেকে এক দফা ঘোষণা। কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ থেকে এক দফা কর্মসূচি ঘোষণা করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মন্ত্রিসভার সব সদস্যদের পদত্যাগের দাবিতে আগামীকাল রোববার সারা দেশে সর্বাত্মক অসহযোগ শুরু হবে বলে সমাবেশ থেকে ঘোষণা দেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। এটা বিএনপির অফিসিয়াল পেজের বিএনপির পোস্ট, এবং নাহিদ ইসলাম যে এক দফা পেশ করছেন, পাঠ করছেন, সেই ভিডিও এখানে এখনো মজুদ আছে। পোলাপান সেই ভিডিওর নিচে কমেন্ট করে এখন আবার চিনি ছাড়া লারা দিয়ে সামনে এনেছে। আর এদের ডকুমেন্টারিতে নাহিদ ইসলাম থাকে না, লং মার্চের ঘোষক আসিফ মাহমুদ থাকে না, থাকে তারেক রহমান। এতে যে বিষয়টা হয়েছে, আমাদের দুষ্ট তরুণ প্রজন্ম নাহিদ ইসলামের ছবির জায়গায় এআই দিয়ে এডিট করে তারেক রহমানের ছবি বসিয়ে দিয়েছে যে এক দফার ঘোষক তারেক রহমান। তা বিএনপি নিজেরা অতি ক্রেডিটবাজি করতে যে এভাবে তারেক রহমানকে অপমানিত করলো। বিএনপির নিজেদের পেজ নিজেদের বিরুদ্ধে সাক্ষ্য দিল। দর্শক, এতে যেটা হয়েছে, প্রতিবাদের মুখে মুক্তিযুদ্ধ মন্ত্রীকে ক্ষমা চাইতে হয়েছে, কিন্তু তরুণ প্রজন্ম ক্ষমা করেনি। তারা বলেছে এটা উদ্দেশ্যমূলক, এটা ভুলে হয়ে গেছে তা না। আচ্ছা, এই এত একটা স্পর্শকতা ডকুমেন্টারি, ইতিহাস বিনির্মাণের একটা ঘটনা ঘটবে, এটা আগে মুক্তিযুদ্ধ মন্ত্রী জানবেন না? এখন কেন ক্ষমা চাইতে হবে? আগে তিনি কি করেছেন? আগে তিনি দেখেন নাই না? ভেবেছিলেন যে কেউ কিছু বলবেন, আমরা পার পেয়ে যাবো, তারেক রহমানকে মাস্টার মাইন্ড এক দফার ঘোষক বানিয়ে পার পেয়ে যাবো। না, পার পেলেন না। দুঃখ প্রকাশ করে কিন্তু লাভ হলো না, এনসিপি ঠিকই ওয়ার্কআউট করেছে। এরপরে দেখেন যে লজ্জাজনক ইতিহাস সৃষ্টি করলো বিএনপি। রাষ্ট্রপতির ভাষণের সময় রাষ্ট্রপতির উপস্থিতিতে যতটা হট্টগোল আমরা দেখেছি, রাষ্ট্রপতি নিজেই বিস্মিত হয়েছেন। তিনি বলছেন যে জাতীয় অনুষ্ঠান এরকম বিশৃঙ্খলা রাষ্ট্রপতির সামনে, এটা দুঃখজনক। রাষ্ট্রপতি কি তার মান সম্মান নিয়ে বয়ান দিতে হচ্ছে, এবং তাকে বলতে হচ্ছে যে আমি তো উড়ে এসে দূরে বসিনি। কে বা কারা এই দুঃখজনক পরিস্থিতি তৈরি করেছে? বিএনপি। এবং আরো বেশি লজ্জার, এখানে রাশেদ খান, বিএনপি কর্মী, প্রধানমন্ত্রীর
বিশেষ সহকারী, রাজনৈতিক সহকারী, তিনি বক্তৃতা দেওয়াকালীন সময়ে সবাই ভুয়া ভুয়া স্লোগান দিয়েছে। রাষ্ট্রপতি যে অনুষ্ঠানে আছেন সেখানে বিএনপির একজন কর্মী বক্তৃতা দিচ্ছেন, সচিব মর্যাদার, আর সবাই ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে। আত্মহত্যা করা উচিত। যে কি অনুষ্ঠান করে, এবং সেটা সহ্য করতে হয়েছে, এবং ভুয়া ভুয়া স্লোগান সম্পূর্ণ যৌক্তিক। আবার কূটনীতিকরা উঠে চলে গেছেন। পুরো বাংলাদেশের মান সম্মান নষ্ট করেছে বিএনপি। এই আয়োজকরা কারা? এর আগে দেখেন প্রধান উপদেষ্টা সকালের দিকে, প্রধান উপদেষ্টা সাবেক প্রফেসর ইউনূস অনুষ্ঠানে আছেন, অথচ তার জন্য কোনো চেয়ার রাখা হয়নি, তিনি দর্শক সারিতে বসে আছেন পেছনের দিকে, মানে তার সামনে বিএনপি আর অনেকে আছে। এরপরে প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে ডেকে সামনে বসিয়েছেন। তা আগে কেন প্রফেসর ইউনূসের জন্য সামনের সারিতে প্রধানমন্ত্রীর পাশে চেয়ারের ব্যবস্থা করা হলো না? মানে বিএনপিতে যারা আছে, ইভেন্ট ম্যানেজমেন্ট থেকে শুরু করে তারেক রহমানের আশেপাশে, এরা কারা? এরা কি আসলে তারেক রহমানকে বাঁচাতে পারবে? না পদে পদে বাংলাদেশকে, তারেক রহমানকে, রাষ্ট্রপতিকে এভাবে অপমানিত করবে, অপমান এবং লাঞ্ছনার কারণ হয়ে দাঁড়াবে? এটা বিএনপিকে ভাবতে হবে, তারেক রহমানকে ভাবতে হবে যে আসলে তারেক রহমানের আশেপাশে যারা আছে তারা তারেক রহমানের জন্য সেফ না, নিরাপদ না। তো দর্শক, এর মধ্যে দেখেন আর এক নব্য মন্ত্রী গজিয়েছে, ইশরাক। এই ইশরাক ছেলেটা কিছুদিন আগে আর এক অদ্ভুত কাণ্ড ঘটিয়েছিলেন। 3 বাহিনীর প্রধানের সাথে মিলে সেট দিয়েছিলেন। অনেকে বলেন তিনি কোন বাহিনীর প্রধান? চাঁদাবাজ বাহিনীর প্রধান। তো চাঁদাবাজ বাহিনীর প্রধান এটা বলেন মানুষ মনে করে, নইলে 3 বাহিনীর প্রধানের সাথে দাঁড়িয়ে তো স্যালুট দেওয়ার কথা না। ইশরাক সাহেব তিনি মাইক হাতে নিয়ে তিনি চিৎকার চেঁচামেচি শুরু করেছেন, হ্যাঁ আপনারা কারা? আপনারা এখানে ডকুমেন্টারি জাহির করতে এসেছেন, নিজেদেরকে জাহির করতে এসেছেন। একে আবার শান্ত করছে মুক্তিযুদ্ধ মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, যে না এই ইশরাক তো মান সম্মান যা আছে বাকিটা ডুবাবে। তারপরে সিনিয়র মন্ত্রী আক্তার হোসেনকে ডেকে ক্ষমা টমা চেয়ে কিছুটা হলেও মান সম্মান বাঁচিয়েছে। তো ইশরাকের যে এই চিল্লাইয়া ওঠা, চিৎকার করে ওঠা, এতে হিতে বিপরীত হয়েছে। পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় এটা নিয়ে এমন ট্রল হয়েছে যে ইশরাকের বক্তব্যের ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে কুকুরের যে একসাথে অনেকগুলো কুকুর চিৎকার করলে যে সাউন্ড বা যে পরিস্থিতি তৈরি হয়, সেই সাউন্ড দেওয়া হয়েছে, তারপরে সেগুলো প্রচার করছে। আর সব মিলিয়ে বাস্তবতা তো পুরো জাতি জানে। 1 দফার ঘোষণা কে দিয়েছে, 1 দফার ঘোষক কে? এটা তো এস্টাবলিশ, এটা তো বিএনপি সার্টিফাইড। আমি শোনালাম প্রথমে, বিএনপি বলছে যে নাহিদ ইসলাম, এবং এটা রাজপথের ইতিহাস। এটা নতুন ভাবে ডকুমেন্টারিতে, ওরকম শত ডকুমেন্টারি তৈরি করেও কোনো লাভ নাই। ওইসব ডকুমেন্টারি তৈরি করে তাদেরকে সরি বলতে হয়। এদিকে ক্রেডিট নিয়ে এই ঘটনা, এই কাণ্ড, জামাতের লোকজন কিন্তু এখানে এনসিপির পক্ষে দাঁড়িয়েছে। কারণ এখানে নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদের প্রশ্ন, জামাতের প্রশ্ন না। কিন্তু জামাতকে যখন ডিমিট করা হয় তখন কিন্তু এনসিপি এভাবে জামাতের পক্ষে দাঁড়ায় না। কিন্তু শিবিরের কেন্দ্রীয় সভাপতি থেকে শুরু করে সবাই এই 1 দফা প্রশ্নে নাহিদ ইসলামের পক্ষে দাঁড়িয়েছে এবং বিএনপির বিরুদ্ধে সবাই বলেছে। দেখেন জামাত নীরবে নিবৃতে তারা তাদের কাজ করে গেছে। ক্রেডিট নিয়ে এদিকে ঝগড়া, কেউ ইতিহাস বিকৃতি করে, কেউ নতুন 1 দফার ঘোষক বের হয়। ওদিকে জামাত ক্রেডিট নিয়ে কোনো ঝগড়া করে না। জামাত শহীদদের স্মরণ করতে ব্যস্ত, শহীদদের সম্মান নিয়ে ব্যস্ত। আন্দোলনে যাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, অবদান ছিল, কিন্তু যারা শেয়ার দাবি করতে আসেনি, যারা ক্রেডিট দাবি করতে আসেনি, যারা কোনো সুবিধা দাবি করতে আসেনি, সেই রিক্সা চালক, ভ্যান চালক, বস্তির ছেলে, জামাত তাদের সম্মান করতে ব্যস্ত। আমির জামাত তার বাসভবনে বিভিন্ন চিত্র প্রদর্শনী করেছেন। সেখানে আন্দোলনে নিজেরা যাদের ক্রেডিট দাবি করেন না, আমির জামাত তাদের ক্রেডিট দিচ্ছেন। এবং পুরো জামাত দেখবেন যে 5 আগস্ট মানে শহীদদের স্মরণ করছে, আহতদের স্মরণ করছে, শহীদ পরিবারকে স্মরণ করছে, তাদেরকে রেসপেক্ট করছে। দর্শক, মাহিন সরকারকে রাষ্ট্রপতির অনুষ্ঠান স্থানে মারধর করা হয়েছে, এটা আরেকটা কলঙ্কজনক অধ্যায়। সব মিলে বিএনপির এই ক্ষমা চেয়ে পিছু হটা, এটা একটা মাইল ফলক। মূল সমস্যা হয় জাতীয় গণ অভ্যুত্থান দিবসের ডকুমেন্টারি নিয়ে। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই তথ্যচিত্রটি নির্মাণ করা হয়। এই তথ্যচিত্রে ইতিহাসের বিকৃতি ঘটে। সেখানে উপস্থিত জুলাই যোদ্ধা, ছাত্র জনতা, বিএনপির বাইরে অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরা তাৎক্ষণিক প্রতিবাদ জানান। হইচই শুরু হয়। পরিস্থিতি খানিকটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী। তবে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন খানিকটা ক্ষিপ্ত হয়ে ওঠেন। ফলে গোটা পরিস্থিতি ঘোলাটে হয়ে ওঠে। আর ওদিকে জুলাই যোদ্ধা, এনসিপির নেতারা এবং অন্যান্য উপস্থিত বা আগতদের মধ্যে নানা ধরনের হইচই, স্লোগান, এর মধ্যে ভুয়া ভুয়া স্লোগান উচ্চারিত হয়েছে। ফলে পুরো অনুষ্ঠানটি জাতীয় মর্যাদা হারিয়েছে, এর সম্মান ক্ষুণ্ণ হয়েছে। এরকম পরিস্থিতিতে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হাফিজউদ্দিন আহমেদ যে দুঃসাহসী বক্তব্য দিয়েছেন তা অবশ্যই স্মরণযোগ্য, এবং আমি মনে করি যে তিনি শেষ পর্যন্ত খেলা ঘুরিয়ে দিয়েছেন। এতটা চরম সত্য কথা বলেছেন যেটা তার দল বিএনপির বিপক্ষেও গিয়েছে খানিকটা। আবার তিনি শেখ হাসিনা নিয়ে কথা বলেছেন, আবার এই ডকুমেন্টারির বিষয়েও প্রশ্নের জবাব দিয়েছেন। সব মিলিয়ে অসাধারণ। দেখুন, যখন হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমকে জাতীয় সংসদের স্পিকার হিসেবে মনোনয়ন দেওয়া হলো তখন অনেকেই কিন্তু উষ্মা প্রকাশ করেছিলেন। উষ্মাটা এমন ছিল যে
হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমকে এই দায়িত্ব দেয়া যথার্থ হয়নি। কারণ হিসেবে অনেকেই বলছিলেন যে তিনি 1-11-এর সময় বিএনপির বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন, মানে সেই সময়ে সেনা সমর্থিত সরকারকে সমর্থন দিয়েছিলেন। পাশাপাশি আওয়ামী লীগের এই 15 বছরের শাসনকালে তিনি একাধিকবার নতুন দল করারও উদ্যোগ গ্রহণ করেছিলেন। পাশাপাশি একেবারে 2024-এর নির্বাচনের আগে তিনি একটি সংবাদ সম্মেলন করেছিলেন। সেই সংবাদ সম্মেলনে তাকে অসম্মানিত করা, তাকে অবহেলা করার নানা অভিযোগ বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধেও দিয়েছিলেন বলে যারা স্পিকার মনোনীত করার পর তার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন তারা যুক্তি দেখাচ্ছেন। তো প্রিয় দর্শক, আমরা দেখতে পেয়েছি গত 5 মাসে সংসদের যে অধিবেশনগুলো হয়েছে সেই অধিবেশনগুলো চমৎকারভাবে তিনি পরিচালনা করেছেন। সরকার এবং বিরোধী দলের মধ্যে যেন কোনো বৈষম্য না থাকে সময় দেওয়ার ক্ষেত্রে, সেই বিষয়টিতেও তিনি নজর দিয়েছেন সুবিবেচক হিসেবেই। তো আজকের এই অনুষ্ঠানে তিনি যে ভূমিকা পালন করলেন সেটা নিঃসন্দেহে ঐতিহাসিক। বিশেষ করে তার বক্তব্যগুলো আমি একটু জানাতে চাই যে তিনি কি বক্তব্য দিয়েছেন। দর্শক, চলুন আমরা আগে জেনে নিতে চাচ্ছি। তিনি বলেছেন যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই সেটা কোনো ডকুমেন্টারি নয়। রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই শহীদ দিবস উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এই মন্তব্য করেন। ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট বলেন, ডকুমেন্টারিতে অনেক ভুল রয়েছে। প্রথমে যে বিষয়টি দেখেছি সেখানে আবু সাঈদের ছবি নেই। আবু সাঈদ এই গণ অভ্যুত্থানের প্রতীক, তার ছবি না থাকলে এটি কোনো ডকুমেন্টারি নয়। খালেদা জিয়ার ছবিও সেখানে থাকা উচিত ছিল। বিষয়টি নিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন। এরপর আমাদের শান্ত থাকা উচিত ছিল। বিষয়টি পুষে রেখে সংসদের মতো ওয়াকআউট করা রাষ্ট্রীয় প্রোগ্রামে বাঞ্ছনীয় নয়। ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট আরো বলেন, এই সরকার আপনাদের নির্বাচিত সরকার, আমাদের ভুল হলে আপনারা ধরিয়ে দেবেন, আমরা তা সংশোধন করব। আমরা আওয়ামী লীগের মতো হতে চাই না। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানে জুলাই গণ অভ্যুত্থান বিষয়ক প্রামাণ্য চিত্র নিয়ে অসন্তোষ প্রকাশ করেন শহীদ পরিবারের সদস্য জুলাই যোদ্ধারা। তাদের অভিযোগ যে প্রামাণ্য চিত্রে আন্দোলনের গুরুত্বপূর্ণ ঘটনা, শহীদদের আত্মত্যাগ, গণ অভ্যুত্থানের ইতিহাস যথাযথভাবে তুলে ধরা হয়নি। এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপি অনুষ্ঠানে বক্তব্য দিয়ে বলেন যে তিনি খুবই মর্মাহত। আমরা অনুসন্ধান করে যেটা জানতে পারি যে ডকুমেন্টারিতে আসলে মূলত এক দফার ঘোষক হিসেবে নাহিদ ইসলামের অবদানের কথা তুলে ধরা হয়নি। তারপরে এই 36 দিনের আমরণ লড়াই যে কিভাবে হলো, কিভাবে এই লড়াই গণ অভ্যুত্থানে এসে পরিণত হলো, সেই বিষয়গুলো একেবারেই উপেক্ষা করে যাওয়া হয়েছে। অনেকটা নিজস্ব চিন্তা চেতনায় এবং সংকীর্ণ দৃষ্টিভঙ্গিতে এই ডকুমেন্টারি উপস্থাপন করা হয়েছে। ফলে তাৎক্ষণিকভাবেই এই ডকুমেন্টারির বিরুদ্ধে প্রতিবাদ ওঠে। এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বক্তব্য দিয়ে তিনি জানান যে প্রতিবাদ স্বরূপ তিনি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান স্থল ত্যাগ করছেন। তার সঙ্গে সেখানে উপস্থিত জুলাই যোদ্ধাদের একাংশ এনসিপির নেতাকর্মীরাও বেরিয়ে যায়। প্রিয় দর্শক, প্রামাণ্য চিত্র প্রদর্শন শেষ হওয়ার পর মিলনায়তনের বিভিন্ন স্থান থেকে প্রতিবাদ শুরু হয়। মানে মিলনায়তনের বিভিন্ন জায়গার বিভিন্ন অংশে থাকা জুলাই যোদ্ধারা প্রতিবাদ করেন, স্লোগান দেন, কেউ ভুয়া স্লোগান দেন। শহীদ পরিবারের সদস্য এবং জুলাই যোদ্ধারা দাঁড়িয়ে উচ্চস্বরে আপত্তি জানাতে থাকেন। এক পর্যায়ে মিলনায়তন জুড়ে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। প্রিয় দর্শক, এই পরিপ্রেক্ষিতে আমাদের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম তিনি বলেন যে আপনারা মন খারাপ করবেন না, এই সরকারের কাছ থেকে নিশ্চয়ই সম্মান আপনারা পাবেন। আমরা সেই সম্মান আপনাদেরকে দেব, আমাদের যতটুকু সাধ্য আছে সবকিছু উজাড় করে দেব আপনাদের কল্যাণের জন্য। তিনি সবার সহযোগিতা কামনা করেন। এই ডকুমেন্টারি ভবিষ্যতে সংশোধন করে সারা বাংলাদেশ ব্যাপী প্রচারের উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি জানান। অতীত স্বৈরাচার আওয়ামী লীগের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, আমরা তো আর আওয়ামী লীগ হতে পারবো না, আমরা আর আওয়ামী লীগ হতেও চাই না। আওয়ামী লীগকে দেখেন, তাদের কোনো অনুশোচনা নাই। এত অন্যায়, অবিচার, খুন, গুম, মানি লন্ডারিং, হত্যা, নির্যাতন, আয়নাঘরের জন্য তারা কোনো লজ্জা বোধ করছে না। তিনি আরো বলেন, পলাতক ফ্যাসিস্ট আবার বলে যে ডিসেম্বর মাসে দেশে এসে পদার্পণ করবেন। আমরা অপেক্ষায় আছি, আসেন, দেশে আসেন, দেখা হবে ইনশাল্লাহ। নিজের মুক্তিযুদ্ধের অভিজ্ঞতার কথা তুলে ধরে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম তিনি বলেন, 27 বছর বয়সে মুক্তিযুদ্ধে গিয়েছি, এখন 82 বছর বয়সে আরেকটা করব, বাংলাদেশের জন্য, বাংলাদেশের জনগণের জন্য, গণতন্ত্রের জন্য। আমরা সুশাসন এবং গণতন্ত্র চিরস্থায়ী করে যাব। তিনি বলেন, পৃথিবীতে অনেক রাষ্ট্র আছে কিন্তু এমন নাগরিক খুব কম আছে যারা উদ্যত বন্দুকের সামনে আবু সাঈদের মতো 2 হাত তুলে দাঁড়াতে পারে। আমরা সেই জাতি, তাদের নিয়ে আমরা গর্ববোধ করি। দর্শক, ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট আরো বলেন যে জুলাই গণ অভ্যুত্থান রাষ্ট্র পুনর্গঠনের সুযোগ এনে দিয়েছে। এখন আমাদের জাতীয় লক্ষ্য হওয়া উচিত একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মাণ করা। দেখুন, ডকুমেন্টারিতে যে ভুলগুলো হয়েছে সেই ভুলের পরিপ্রেক্ষিতে যদিও তাৎক্ষণিকভাবে ক্ষমা চেয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, প্রতিমন্ত্রী ইশরাক হোসেন খানিকটা উত্তেজিত হয়ে গেলেও পরে নিজেকে সামলে নেন এবং তাকে সবাই শান্ত করেন। দেখুন, ডকুমেন্টারি করার আগে একটা কমিটি গঠন করা উচিত ছিল মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের। সেই কমিটিতে দল মত নির্বিশেষে যারা এই গণ অভ্যুত্থানের পক্ষে অবস্থান গ্রহণ করেছিলেন বা লড়াই করেছেন তাদেরকে সদস্য রেখে সর্বজনীন একটি
তথ্যচিত্র যদি হতো তাহলে সেটি উত্তম হতো। দেখুন, কেবলমাত্র 2 বছর পূর্ণ হয়েছে। এই সময়ের মধ্যেই আমরা যদি আমাদের ইতিহাস অবিকৃতভাবে এবং যথাযথভাবে উপস্থাপন না করতে পারি তাহলে সেটি হবে অত্যন্ত দুঃখজনক। আমরা কিন্তু মুক্তিযুদ্ধের 55 বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত স্বাধীনতার ঘোষক নিয়ে টানাটানি করছি। আওয়ামী লীগ এক ধরনের তথ্য দিচ্ছে, আবার ইতিহাসের তথ্য আরেক রকম। যাই হোক প্রিয় দর্শক, তো এই যে বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়, এর মধ্যে একটি ঘটনা ঘটে। সেখানে বিপুল সংখ্যক ডিপ্লোম্যাটরা উপস্থিত ছিলেন, বিদেশি কূটনীতিকরা কিন্তু তখন বেরিয়ে যান। তার একটি দৃশ্য আপনাদের দেখাচ্ছি যে কিভাবে চলে গেলেন। দর্শক, আপনারা দেখলেন সম্ভবত এখানে দীনেশ ত্রিবেদীও উপস্থিত ছিলেন পেছন থেকে আমরা যেটা দেখছি। তো যাই হোক প্রিয় দর্শক, আমি যে কথাটুকু বলতে চাই সেটি হচ্ছে, বা এই ভিডিওতে আমরা যেটা আপনাদের সামনে মোরাল অফ দ্য স্টোরি হিসেবে বলতে চাই সেটা হচ্ছে, ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হাফিজউদ্দিন আহমেদ তিনি কতগুলো চরম সত্য কথা বলেছেন। একটা বিষয় বলেছেন যে ডকুমেন্টারিতে আবু সাইদ নেই সেটা কোনো তথ্যচিত্রই হতে পারে না। এই কথার সঙ্গে আমি সম্পূর্ণ একমত পোষণ করছি। কারণ জুলাই গণ অভ্যুত্থানের আইকনিক বা পোস্টার বয় হলেন আবু সাইদ, যিনি 2 হাত বাড়িয়ে পুলিশের গুলি বুকে ধারণ করেছিলেন। সেই ঘটনা কিন্তু গোটা জাতিকে ঐক্যবদ্ধ করেছিল। দলমত নির্বিশেষে সাধারণ মানুষ রাজপথে নেমে এসেছিলেন। এটা জুলাই অভ্যুত্থানের টার্নিং পয়েন্ট। সুতরাং কেউ যদি টার্নিং পয়েন্ট ভুলে যান তা অত্যন্ত দুঃখজনক। এটি হচ্ছে একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে দর্শক, শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। দম্ভ ভরে যে ঘোষণা দিয়েছেন সেই ঘোষণারও প্রতিউত্তর দিয়েছেন হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। তিনি স্পষ্টই বললেন যে আসুন আমরাও আপনাকে মোকাবেলা করব। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।